তো কেমন আছেন? ভালো আছেন তো? বিষয় হচ্ছে এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটার কাজ করা হয়েছে আজ থেকে প্রায় 3 মাস আগে। 3 মাস আগে যেহেতু আমরা কাজ করেছি, এই গাড়িটা কোনো রকম মাঠ থেকে আমরা তুলে নিয়ে এসেছিলাম বাড়িতে। স্টার্ট কোনো রকম হচ্ছিল না, সেই অবস্থায় আমরা কোনো রকম স্টার্ট করে বাড়িতে তুলে এনেছি। তা এই 3 মাস পরে আমরা এই গাড়িটাকে খুলবো। গাড়িটাকে বলতে এই ইঞ্জিনটা খুলবো। ইঞ্জিনের প্রবলেম তো আপনারা দেখেছেন এর আগে কি কি প্রবলেম ছিল, যেহেতু স্টার্ট হচ্ছিল না, সঙ্গে ভাল্ব খারাপ হয়ে গিয়েছিল, ভাল্বের ক্যাপটা নষ্ট হয়ে গিয়েছিল, আর রকারের স্ট্যাক কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে আমরা এইগুলো নতুন মোটামুটি কোনো রকম রিপেয়ার করে স্টার্ট করে জাস্ট বাড়িতে নিয়ে এসেছিলাম। তা এমতো পরিস্থিতিতে এখন বর্তমানে আমরা ইঞ্জিনটা খুলে আমরা কাজ করব। তা চলুন আমরা খুলতে শুরু করি আর দেখি এর ভিতরে কি কি লাগবে না লাগবে। এটা খুললে পারে তবেই বুঝতে পারবো। তা সেই অবস্থায় আমরা তো স্টার্ট করে দেখেছিলাম যে একরকম এর ডেলিভারি ভ্যালভ আর এলিমেন্ট খারাপ হয়ে গেছে। এই ভিডিওটা অবশ্যই ফলো করেছেন, 11ই এপ্রিল 2022-এ আপলোড করেছিলাম। তো আর একটা ভিডিও আছে, ওটা 7 তারিখে ছিল। তা যাই হোক, যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে এই লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। আর চলুন এই ইঞ্জিনটা একটু আমরা খুলি, দেখি কি কি লাগে, তারপরে সেইভাবে ব্যবস্থা নেব। তো সবার আগে আমরা কি করব, এই বেল্টটাকে খুলে গিয়ার বক্স থেকে আলাদা কানেকশান করে নেব। তো বেল্টটা খুলতে গেলে আমাদের বেল্ট কভারটাকে খুলে, এই ক্লাস কভারটাকে খুলে বেল্টটাকে আমরা খুলে নেব। তো এবার আমরা বেল্টগুলোকে খুলে নেব। তো এবার আমরা এই সাইলেন্সারটাকে ওপেন করব। এবার ট্যাঙ্কিটাকে আমাদের খুলে নিতে হবে। ট্যাঙ্কিটাকে খুললে পারে আমরা পরিষ্কারভাবে কাজটা করতে পারবো। তো ফিল্টারের এখানে দুটো বোল্ট থাকবে, 8 mm বোল্ট। এগুলো খুলে আমাদের ট্যাঙ্কটাকে নিচে নামাতে হবে। তো এবার এই পাইপটাকে আলাদা করে এবার ট্যাঙ্কটাকে সরিয়ে দেব। দেখেন এবার কিন্তু একদম ফ্রেশ হয়ে গেল। আমরা এর ভিতরে কি আছে না আছে এখনই আমরা দেখতে পারবো। তো এবার আমরা এই তেলের পাইপটা খুলে নেব। নেয়ার পরে আমাদের রকার বক্সটাকে আমরা ওপেন করব। এই যে রকার বক্স, আমি নাটগুলো খুলে রেখেছি অবশ্য। কাকা চাপ দাও দুটো। বিষয় হচ্ছে এই যে ভিতরে যে লিভারটা দেখা যাচ্ছে, এই লিভারটার কিন্তু আগের বার প্রবলেম ছিল। যাই হোক, আমরা মোটামুটি সলভ করে দিয়েছি। তো তবুও আমরা যখন ফিটিং করব আর একটা বার দেখে দেবো যে কি পরিস্থিতি আছে না আছে। তো এবার আমরা এই রকার বক্স, এই রকার সেটটাকে খুলবো, ট্যাপিড সেট। তো বিষয়টা হচ্ছে, যত রকমের ইঞ্জিনের কাজ দেখেছেন আমার চ্যানেলে যত রকমের ইঞ্জিনের কাজ দেখেছেন, সবচেয়ে ক্রিটিক্যাল কাজ দেখেন এই মিৎসুবিশি বা ভিএসটি, এই ইঞ্জিনের কাজ সবচেয়ে কিন্তু ক্রিটিক্যাল কাজ। তার কারণ এর সম্বন্ধে মানে দারুণভাবে মানে অভিজ্ঞতা রয়েছে। মানে প্রথম থেকেই কিন্তু আমরা এই ইঞ্জিন নিয়েই কাজ করছি। তো আজ থেকে মোটামুটি আপনাদের বলেছি যে কতদিন আগে থেকে আমি কাজ শুরু করেছি
আর একটা ভিডিও আছে, অবশ্যই দেওয়া আছে। তা সেই থেকে কিন্তু এই ইঞ্জিনের কাজগুলোই কিন্তু আমরা বেশি কাজ করেছি। অ্যাকচুয়ালি চায়না ইঞ্জিন তো পরে এসছে, তার আগে মিটসুবিশি ইঞ্জিনগুলো ছিল, যেরকম ওল্ড মডেলের যে মিটসুবিশি ইঞ্জিনগুলো, তারও আগে ছিল এয়ার কুলার ইঞ্জিন এই মিটসুবিশি কোম্পানির। পরে অবশ্যই ইন্ডিয়ার সঙ্গে কোলাবোরেশন করে এই ইঞ্জিনগুলো আমাদের ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, নাম দিয়েছে VST। যাই হোক, তো এই ইঞ্জিনগুলো দারুণ ক্রিটিক্যাল। এদের যদি সঠিকভাবে আপনি রোগ নির্ণয় করতে না পারেন বা রিপেয়ার যদি না করতে পারেন, তাহলে খুব সমস্যা গিয়ে দাঁড়ায়। তো এটা হচ্ছে ট্যাপিড। তো এটার যাই হোক লক ভাঙা ছিল, সেই লকটা আমরা সাইফিংয়ের লক লাগিয়ে ফিটিং করেছিলাম। তো যে কথা বলতে বলতে বাদ দিলাম, বিষয়টা হচ্ছে এদের যদি সঠিকভাবে আপনি রিপেয়ার না করতে পারেন, তো এই গাড়িগুলো চলতে খুব সমস্যা করে। আর সঠিকভাবে যদি রিপেয়ার করা যায়, তাই এই ইঞ্জিনগুলো সবচেয়ে বেটার ইঞ্জিন। তো এই গাড়িগুলো যত পুরানো হবে তত কিন্তু এদের রোগের প্রভাবটা বেশি আসে। যেরকম একটু বয়স বেশি হয়ে গেলেই দেখবেন যে এই গ্যাস বেদার ভ্যালভ, এই যে গ্যাস বেদার ভ্যালভ, এখান দিয়ে কিন্তু এই যে নিচে দিয়ে যে নাক বলে অনেকে, এখান দিয়ে কিন্তু মোবিল আসে একটু বয়স হলে ইঞ্জিনগুলো। 1 নম্বর। 2 নম্বর, মিসফায়ার আসে প্রচণ্ড পরিমাণে মিসফায়ার। আর এই ইঞ্জিনগুলোর চির রোগ একটা আছে, যেটা হচ্ছে মোবিল শর্ট হয়ে যাওয়া। এই একটা দারুণ প্রবলেম যে মোবিল শর্ট হয়ে যায়। মানে কি, অ্যাকচুয়ালি নতুন সিলিন্ডার পিস্টন ফিটিং করার পরেও দেখা যাচ্ছে যে 150-200 গ্রাম করে মোবিল শর্ট হতেই থাকে। তো এটা একটা দারুণ একটা প্রবলেম। তো চলুন তাহলে আমরা এই হেডটাকে তাহলে খুলে ফেলি। তো যে বিষয়টা বলতে বলতে বন্ধ করলাম, বিষয়টা হচ্ছে একটু পুরনো ইঞ্জিন হলে পারে এদের সমস্যা গিয়ে দাঁড়ায়। দেখেন, এর তো মেন প্রবলেম গিয়ে দাঁড়ায় হচ্ছে বডি ছাড়া আদার্স এর কোনো প্রবলেম নেই। আমি খুললে পারে বুঝতে পারবেন যে কী পরিস্থিতি হয়। তা এর মিসফায়ারটা সবচেয়ে বেশি আসে। মিসফায়ারটা বেশি আসে এর কারণ হচ্ছে ক্যামশ্যাফট, ধরেন বডির সঙ্গে ডাইরেক্ট মানে সেটিং হয় এইখানটায়। যে অন্য অন্য ইঞ্জিনে আমরা দেখেছি যে ক্যামশ্যাফটে কিন্তু বিয়ারিং আছে, যেরকম চায়না ইঞ্জিনে বিশেষ করে দেখা যায় হয় সাইফিং গাড়িগুলোর, ওগুলোর কী হয়, ওর বুশ কিন্তু আলাদাভাবে সেটিং থাকে। ক্যামশ্যাফটটা বুশের উপরেই ঘোরে, বডির সঙ্গে বুশটা ফিটিং হয়। আর যেরকম চায়না যে ছোট ইঞ্জিনগুলো আছে, এদের অবশ্য বিয়ারিং সেটিং থাকে। তো সেই ক্ষেত্রে দেখেন এই VST ইঞ্জিনগুলোর কিন্তু এর বিয়ারিংয়ের সিস্টেম না, এই সিস্টেমটা হচ্ছে ডাইরেক্ট বডি কাটিং করে ক্যামের সেম মাপ করে এখানে লাগানো হয়। মানে কি, দীর্ঘদিন চলতে চলতে বডিটা ক্ষয়ে যায়। বডিটা ক্ষয়ে গেলে পারে কি হয়, ক্যামশ্যাফটের জায়গাটা বড় হয়ে যায়, গেলে পারে ক্যামশ্যাফটটা পিছিয়ে যায়। যখন ক্যামশ্যাফটটা পিছিয়ে যাবে তখন এলিমেন্টের জায়গাটাও ধরেন ক্যামের থেকে দূরত্বটা বেড়ে যায়, তাতে করে তেলটা কম দেয়। আর কম দেওয়া মানে কি, এইখানটায় কিন্তু মিসফায়ারটা চলে আসে। যতটা তেল দরকার তখন যদি না দিতে পারে ইঞ্জিনে, তখন কিন্তু নানান রকমের সমস্যা আসে। তা এই জিনিসটা হচ্ছে মেন প্রবলেম। তো তারপরে আর একটা সমস্যা আসে, সেটাও সলভ করা যায়। কীরকম, দেখা যাচ্ছে যে যখন এই মিসফায়ারটা আসে, দেখবেন যে মাঝে মাঝে ফক করে সাদা ধোঁয়া মারবে আর ফটাফট করে শব্দ করবে। মানে কি, একদম স্মুথলি যে ইঞ্জিনের যে সাউন্ডটা, সেই সাউন্ডটা কিন্তু আসে না। তখন বুঝে নিতে হয় যে বডির জায়গাটা নষ্ট হয়ে গেছে। আর দ্বিতীয়ত, পেনিয়াম ক্ষয়ে গেলে পারেও তখন টাইমিংটা রং হয়ে যায়। ইঞ্জিনের যে সমস্ত টাইমিং কভারের মধ্যে যে পেনিয়ামগুলো আছে, দীর্ঘদিন চলতে চলতে দেখা যাচ্ছে যে ওদের
মুখগুলো পাতলা হয়ে যায়, আর দাঁতগুলোও পাতলা হয়ে যায়। তাই এতে করে টাইমিংটা রং হয়ে যায়। যে জায়গাটায় তেলটা দেওয়ার কথা, দেখা যাচ্ছে পিস্টন টপে আসলে পারে যে জায়গাটায় তেলটা দেওয়ার কথা ঠিক সেই জায়গাটায় না দিতে পারলে তখন সমস্যা গিয়ে দাঁড়ায়। সমস্যাটা কীরকম, হয়তো স্টার্টের অসুবিধা হবে 1 নম্বর, আর 2 নম্বর এই মিস ফায়ারের যে ব্যাপারটা আসছে এটাও কিন্তু ঠিক সেম ওই একই কারণে ওটাও কিন্তু আসে। তাই এই মিটসুবিশি বলেন বা ভিএসটি বলেন, এই ইঞ্জিনগুলো যদি এই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি আপনি যদি খেয়াল না করেন বা ইঞ্জিনটা রিপেয়ার করতে যান, তখন গিয়ে সমস্যাটা দাঁড়াবে যে এই রকম বিভিন্ন রকমের প্রবলেমগুলো ফেস করতে হবে আপনাকে। দাও হাতে এটা দাও। তা চলুন আমরা হেডটাকে খুলে ফেলেছি, আপনি বাইরে বের করব, দেখি কি পরিস্থিতি আছে। এই গ্যাসকেটটা আমরা বেশি দিন লাগাইনি, এই 3 মাস বয়স অবশ্য, কিন্তু তবুও কিছু করার থাকবে না, এটা আমাদের চেঞ্জ করেই দিতে হবে। ভ্যালভ অনেক বসে গেছে, হেডের যে ভ্যালভ রয়েছে দেখেন অনেকটা ডাউন হয়ে গেছে। তো হেডের কাজটা আমাদের এইখানটায় করতেই হবে, নাহলে পারে স্টার্টিংয়ের সমস্যাটা আসবে। আর তারপরে মাঝে মাঝে ওই যে ফক করে যে সাদা ধোঁয়া, যেটা ফক করে যে সাদা ধোঁয়া মারছে, এই রোগটা বন্ধ হবে না। তো যেহেতু আমরা হেডটা খুলে ফেলেছি, আর একটা আছে তো, যেহেতু আমরা হেডটাকে খুলে ফেলেছি, তো এবার আমরা সিলিন্ডারটা দেখবো যে কি পরিস্থিতি আছে। হেড গ্যাসকেট আর চলবে না। তো সিলিন্ডার আমরা দেখবো যে কতটা ডাউন হয়েছে না কি হয়েছে, সেই জিনিসটা আমরা ফলো করবো। হ্যাঁ, ডাউন হয়ে গেছে অনেকটাই। তো চলুন পিস্টনটা এবার আমরা বাইরের দিকে বের করে নিই। পিস্টনটা বাইরে বের করলে পারে বুঝবো যে কি পরিস্থিতি হয়েছে। দেখেন একটা জিনিস আমি দেখাই, কতটা ডাউন হয়েছে এইখানটায় দেখলে বুঝতে পারবেন। দেখেন সিলিন্ডারটা কিন্তু আমি মুছে দিলাম, এটা মুছে দিলাম। দেখেন পিস্টনের ভিতর থেকে অলরেডি কিন্তু মবিল আসবে। এই যে টপে নিলাম, নিয়ে এই যে যখনই আবার বাইরে বের করব, এই দেখেন মবিলটা যে রয়েছে, তার মানে কিন্তু এইখানটায় মবিল কিন্তু শর্ট হচ্ছে ইঞ্জিনে, মানে রিংটাও ক্ষয়ে গেছে। আর মবিলটাকে যে গার্ড করবে সেটা করতে পারছে না, এতে করে মবিলটা সবসময় সামনের দিকে আসতেই থাকবে। আর এতে করে প্রত্যেকবার, যেহেতু এর আরপিএম প্রচুর এই ইঞ্জিনগুলোর, তা প্রত্যেকবার পিস্টন যখন আপ ডাউন করবে ওই সঙ্গে কিন্তু ওই একটু একটু করে মবিল যে টানে, মবিল যে এই যে সামনে যে লেগে চলে যাচ্ছে, মানে কি এতে করে মবিলটা শর্ট হতেই থাকবে। তাই এই হচ্ছে রোগ, এটা কিন্তু দারুণ একটা মারাত্মক রোগ। তাই একটু সিলিন্ডার পিস্টন যখনই ডাউন হয়ে যাবে, তাই এই রকম মবিল টানা কিন্তু এর বন্ধ করা যায় না। তা চলুন তাহলে আমরা এবার পিস্টনটাকে বের করে নিই। এখানে প্রবলেম, আমরা আর একটা প্রবলেম দেখতে পাচ্ছি, খুবই মারাত্মক প্রবলেম। তা একটু সিলিন্ডার পিস্টন যখনই ডাউন হয়ে যাবে, তাই এই রকম মবিল টানা কিন্তু এর বন্ধ করা যায় না। তা চলুন তাহলে আমরা এবার পিস্টনটাকে বের করে নিই। পিস্টনটাকে বের করতে গেলে আমাদের এই উপরের টপ কভারটাকে খুলে ফেলতে হবে। খুলে ফেলে কানেক্টিংয়ের বোল্টগুলো ক্র্যাঙ্কের থেকে আলাদা করলে পারে সামনের দিকে পিস্টনটা বেরিয়ে চলে যাবে। তো চলুন এইগুলোকে তাহলে টপ কভারটাকে খুলি। তাহলে এটা হচ্ছে টপ কভার। দেখুন এই হচ্ছে কানেক্টিং। এই কানেক্টিংয়ের বোল্টটা 14 নম্বর বোল্ট আছে, এইগুলো খুললে পারেই
ক্র্যাঙ্কের থেকে আলাদা হয়ে যাবে, গেলে পারেই আমরা সামনে ঠেলে দিতে পারবো। তা চলুন এটাকে খুলে ফেলি। হ্যাঁ, খুলে গেছে। তো আজকের এই ভিএসটি ইঞ্জিন সম্বন্ধে যে সমস্ত সংশয় বা প্রশ্ন অবশ্য আপনাদের মনে ছিল বা আপনার মনে ছিল, তা এই ভিডিওটা দেখার পর থেকে আপনার সেই সমস্ত সংশয় আশা করি দূর হয়ে যাবে। যে যে প্রবলেমগুলোর কথা বললাম সবগুলো নিয়েই আমি ডিসকাস করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আর আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, এইটুকু আপনার কাছে অনুরোধ। তা এটা হচ্ছে দেখেন কি অবস্থা, পুরো লাল হয়ে গেছে সিয়ার বুশটা। এই দেখেন, তো এই যে সিয়ার বুশটা, এটা হচ্ছে সংকর ধাতু মিলিয়েই কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়। তো প্রথমে নিচেই থাকবে টিন, তারপরে থাকবে এই যে তামা, তারপরে দস্তা। তা এর প্রলেপটা দেওয়া থাকে, এই তিনটে ধাতু মিলেই কিন্তু এই সিয়ার বুশটা তৈরি করা হয়। তার কারণ যদি এটা ডাইরেক্ট লোহা দিয়ে তৈরি করা হতো তাহলে এইখানটায় ক্র্যাঙ্কটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ওই কারণেই এই তিনটে ধাতু মিলে এই সিয়ার বুশটা তৈরি করা। তা চলুন আমরা পিস্টনটাকে বাইরের দিকে বের করি। তো এটাকে আমরা সামনে ঠেলে দেবো অবশ্য। হ্যাঁ, সামনে ঠেলে দিয়ে ওই কানেক্টিনে একটু হালকা চোট মারলে পারে সামনে দিয়ে বেরিয়ে চলে আসবে। তো এবার আমরা সামনের দিকে একটু ঠেলা দিয়ে দেখেন বেরিয়ে চলে গেছে। বেরিয়ে চলে এসছে, এই যে পিস্টনটা বেরিয়ে চলে আসলো। তো এবার আমরা রিংটা দেখব, যে ফলো করব যে কি বলতে চাচ্ছে এবং পিস্টনটা কি অবস্থা আছে সেটা আমরা এইখান থেকে ফলো করব। দেখুন এই যে কতটা প্লে হয়ে গেছে দেখেন, মানে এর একদম অন্তিম মুহূর্ত যারে বলা হয়, মানে কি এর আরও আগে কিন্তু এই জিনিসটা এইগুলো চেঞ্জ করা উচিত ছিল বা দরকার ছিল। তা সেইগুলো যাই হোক এতদিন চলেছে, তবে মোবিল লেগেছে। যখন চলেছে মোবিল কিন্তু শর্ট হয়েছে, খুব প্রচুর ক্ষয়ে গেছে। তো চলুন আমরা একটা রিং বের করে নিই। সিয়ার বুশটা খুলে চলে গেল। একটা রিং আমরা বের করে নিলে পারে বুঝতে পারবো যে সিলিন্ডারটা কতটা ডাউন হয়েছে। ওফ, একদম পুরো ব্লেড হয়ে গেছে, প্রচুর ক্ষয়ে গেছে। ধরো এটা দেখেন, রিংটা দেখেন কতটা ক্ষয়ে গেছে, মানে এতদিন ধরে চলেছে। তো যাই হোক, অন্য কোনো ইঞ্জিন হলে পারে কিন্তু এইভাবে চলতো না। তা খুব সুন্দর চলেছে, এতটা রিং ডাউন হয়ে যাওয়ার পরেও যেভাবে চলেছে দেখেন কতটা ডাউন হয়েছে, পুরো হাফ ইঞ্চি একদম। মানে আমার মিস্ত্রি লাইফে আমি এত ইঞ্জিনের কাজ করেছি, যে এতটা ক্ষয়ে গেছে আজ পর্যন্ত আমি কোনো ইঞ্জিনে পাইনি। তো এটা মনে হচ্ছে যেন, দেখেই মনে হচ্ছে যে এর অন্য কোনো গাড়ি বা অন্য কোনো ইঞ্জিনের রিং, যে এতটা গ্যাপ। তার মানে কি হিসাব মতো ছোট রিং লাগানো হয়েছে এরকম মনে হচ্ছে, কিন্তু অরিজিনালি এইরকমই হয়ে গেছে। এর VST 95 মিলিমিটারের হচ্ছে বোর, তা সেই রিংই লাগানো, কিন্তু এই যে সাইড ক্ষয়ে গেছে বা এটা রিংটা আরও মোটা ছিল, সেই মোটাটা সরু হয়ে গেছে, ওই জন্যে এতটা ক্লিয়ার হয়ে গেছে। তা ঠিক আছে, তাহলে আমরা রিংটা তো চেঞ্জ করবোই, সঙ্গে মনে হচ্ছে যেন এই পিস্টন আর সিলিন্ডারও
চেঞ্জ করতে হবে, যেহেতু সিলিন্ডারও ক্ষয়ে গেছে, শুধু রিং ক্ষয়নি, সিলিন্ডারও ক্ষয়ে গেছে। তো আমরা যাই হোক এদিকে একটা প্রবলেম পেলাম। তো এবার আমরা অন্য সাইডটা আমরা একটু ফলো করব। তা চলুন তাহলে আমরা এবার অন্য সাইডটা একটু দেখি, যেহেতু আমরা কাজ করছি, কোনো রকম প্রবলেম রেখে দিয়ে কাজ করা যাবে না, এতে সমস্যা আছে। ধরেন একবার সিজনে নেমে গেলে, কাদায় নেমে গেলে আবার আমার ওই গ্যারেজ ছেড়ে দিয়ে চলে আসা, এসে রিপেয়ার করা মানে একটা বিশাল একটা প্রবলেমের ব্যাপার। তো যাতে প্রবলেমটা না আসে সেই ব্যবস্থাটা করি। আমরা এই সাইড কভারটাকে খুলে চেক করে দেখে নেব। আমরা সাইড কভারটাকে খুলে চেক করে দেখে নেব যে এর মধ্যে কোনো প্রবলেম আসতেই পারে কি না, বিগত মানে যে সিজনে যে চলবে সেই পরিস্থিতিতে কোনো রকম সমস্যা আসে কি না। তা চলুন আমরা এটাকে খুলে ফেলি। এটা হচ্ছে পিক আপ কভার। তো এইখানটায় একটা 8mm বোল্ট আছে, ওটাকে খুলে নিতে হবে, নাহলে টাইমিং কভারটা খুলবে না। এই 8mm বোল্ট যেটা আছে এটা খুলে নিতে হবে। ব্যাস। তা মেন বিষয়টা হচ্ছে দেখেন, আমরা যে ওই যে মাঠে স্টার্ট দিতে পারছিলাম না, তো মেন প্রবলেমটা ছিল এইখানটায়। যেহেতু আমরা মোবিল দিয়ে স্টার্ট করেছিলাম, ভিডিওটা দেখলে পারে অবশ্যই বুঝতে পারবেন যে কোনো রকম কোনো মতেই স্টার্টই হচ্ছিল না। লাস্টে মোবিল দিয়েছিলাম, বারবার মোবিল দিয়ে তারপরে স্টার্টটা হয়েছিল। তা মেন প্রবলেমটা ছিল এইখানটায় যে কম্প্রেসার একদমই ছিল না। দেখেন রিংটা যদি অতটা ক্ষয়ে যায় তাহলে কম্প্রেসারটা থাকে কি করে, আর এটাই হচ্ছে মেন প্রবলেম ছিল। আর সেই সঙ্গে সঙ্গে ধরেন এর ডেলিভারি ভ্যালভ যেখানটায় তেলটা দিচ্ছিল না আর কি, তেলটা দিচ্ছিল না, যে পিক আপটা ধরে রাখবে সেটাও ধরে রাখতে পারছিল না। তো এই কারণে স্টার্টটা হয়নি। আর এর কম্প্রেসারটা প্রচণ্ড খারাপ। অবশ্য সিলিন্ডার পিস্টন যখন চেঞ্জ করে দেবো এটা কিন্তু খুব সুন্দর আবার চলতে শুরু করবে, আর এই নিয়ে কোনো সমস্যাই আসবে না। তা চলুন আমরা তাহলে এই সাইড কভারটাকে আমরা খুলে বাইরে বের করে নিই, তাহলে সমস্যাটা কোথায় কি আছে না আছে সেটা আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে। এটা হচ্ছে টাইমিং কভার। এর কিন্তু দারুণ কাজ। আমি এই নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকুন। এইখানটায় দারুণ ক্রিটিক্যাল কাজ আছে এইখানটার, সেটা নিয়েও আলোচনা করব, সঙ্গে থাকুন। আমরা যেহেতু টাইমিং কভারটা খুলে ফেলেছি, ফেলে দেখেন গিয়ারগুলো কিন্তু আমরা একটু মোছামুছি অবশ্য করে নিয়েছি। তো এইখানটায় প্রবলেমটা দেখেন, এটা হচ্ছে গভর্নর পিন, এটা গভর্নর পিন। এর প্রবলেমটা আসলে পারে কি হয় আমি একটু সেটা নিয়ে একটু বলি। বিষয়টা হচ্ছে এই পিন যদি ডাউন হয়ে যায়, এই যে যেরকম যতটা ক্ষয়ে গেছে দেখেন, এই যে ডাউন হয়ে গেছে, তা যতটা ক্ষয়ে গেছে এই যত ডাউন হবে মানে কি পিনটা যত ভিতরের দিকে বসে যাবে, এ কি হয় এ কিন্তু তুলতে পারে না। এই জায়গাটা যতটা ক্ষয়ে গেছে এইখানটাও দেখেন ফলো করেন যে অনেকটা ক্ষয়ে গেছে। একটু মুছে দিই, মোবিলটা রয়েছে তো, এই দেখেন অনেকটা ক্ষয়ে গেছে। তা এই জায়গাটা ক্ষয়ে গেলে কি হয়, এই গভর্নর ঠিকঠাক কাজ করে না, এতে করে তখন ইঞ্জিনের সমস্যা আসে, আপ ডাউন করে, কোনো সময় স্পিড বাড়বে, কোনো সময় কমবে। তো এই গভর্নরের প্রবলেমেই কিন্তু এই প্রবলেমটা আসে। তো এই গভর্নর কিন্তু অলরেডি খারাপ হয়ে গেছে, এটা চলবে না, এটার অবস্থা খুবই খারাপ, বসে গেছে, দীর্ঘদিন চলেছে। তো এই গভর্নরটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু স্মুথলি চলতে থাকবে। তো এই ওয়েটটাকে আমাদের খুলে নিতে হবে, এটা গভর্নর ওয়েট আর এটা হচ্ছে পিন। তো
ক্র্যাঙ্কের সঙ্গে এটা ফিক্সড থাকে, ওটা সবসময় যখন চাকাটা ঘুরবে বা এই গিয়ারটা ঘুরবে সঙ্গে এই ওয়েটটাকে নিয়ে ঘুরবে, আর সেই সময় কি হয় এ সবসময় বাইরের দিকে বেরোনোর চেষ্টা করে। মানে কি এই যে এর ঠিক এইভাবে থাকবে, পিনটা এইভাবে দেয়া থাকে, ধরেন এইভাবে সেটিং থাকে, যখন চলা শুরু করে তখন কি হয় ঠিক এটা এইভাবে বাইরের দিকে বেরিয়ে আসে আর পিনটাকে বাইরে বের করে। পিনটাকে বাইরে বের করলে গভর্নরের যে লিভার রয়েছে যেটা পেনিয়াম এই এলিমেন্টটাকে আপ ডাউন করায়, ও কিন্তু এইখানটায় টাচ হয়। এইখানটায় যদি কম টাচ হয় তাহলে কম ঠেলে তাহলে কি হয়, ও তেলটাকে কন্ট্রোল করতে পারে না, এতে করে সমস্যা গিয়ে দাঁড়ায়। এর জন্যই কিন্তু আপ ডাউনটা করে। তো যাই হোক, আমরা এখন এটা টাইমিংটা কি আছে সেই জিনিসটা আগে দেখি। এটাই হচ্ছে মেন প্রবলেম, যে টাইমিংটা সঠিক আছে নাকি। এই যে এখানটায় দেখেন এই যে 3 লেখা রয়েছে, আর এইখানটায় দেখেন এই ক্র্যাঙ্কের এইখানটায় 2, ক্র্যাঙ্ক গিয়ারের এইখানটায় 2 লেখা থাকবে, আর এখানে মার্কিং করা থাকবে একটা দাগে, এই যে 1 নম্বর লেখা রয়েছে। তো এখানটাও একটা দাগ থাকবে অবশ্য, এটা বোঝা যাচ্ছে না, এই যে লেখা রয়েছে। যাই হোক, তো আর এইখানটায় একটা মার্কিং থাকবে ভিতরে, এর ভিতরে। এইটা হচ্ছে আইডিয়াল পেনিয়াম, এটা ব্যালেন্সার, এটা আপার ব্যালেন্সার, আর এটা লোয়ার ব্যালেন্সার। এটা ক্র্যাঙ্ক গিয়ার, আর এটা ক্যাম গিয়ার, এটা ক্যাম শ্যাফট, আর এটা আইডিয়াল শ্যাফট। তো এবার আমরা এটা ঘুরিয়ে দেখব যে টাইমিংটা সঠিক আছে না রং আছে। এইটা নিয়ে সংশয় কিন্তু ছিল, সেই সময় চিন্তা ভাবনা করেছিলাম। তো আমরা একটু ঘুরিয়ে দেখি যে টাইমিংটা সঠিক আছে নাকি, একটু ঘোরালে পারে তবেই বোঝা যাবে। এই টাইমিংটা জায়গায় চলে আসবে, এই 3 আছে এখানে, এই 3-এর সঙ্গে ম্যাচিংটা হবে। তা ঘুরিয়ে আমরা আমাদের এক জায়গায় করে নিয়ে আসতে হবে, ম্যাচিং করতে হবে। না এখনো হয়নি, এখনো আসেনি। ঘোরালেই ঠিক জায়গা মতো চলে আসবে অবশ্য। এবার এসছে না, আসেনি এখনো। এই ঘুরতে ঘুরতে একটা টাইমে ঠিক চলে আসবে। এই দেখেন চলে এসছে, এই যে। এবার দেখেন এই যে এখানটায় দেখেন 3 মিল আছে, আর এইখানটায় 2 নম্বর থাকবে। এই যে 2 নম্বর, এটা 2 নম্বর, এইখানটায় 1 থাকবে। এখানে প্রবলেম আমরা আর একটা প্রবলেম দেখতে পাচ্ছি, খুবই মারাত্মক প্রবলেম। আর এই জায়গাটায় একটা থাকবে 1 নম্বর। হ্যাঁ, এই যে মিল আছে এখানটায়। তা যাই হোক, এখানে একটা দারুণ একটা মারাত্মক প্রবলেম রয়েছে, যে জিনিসটা আমি বলি, যদি আমরা এই সাইড কভারটা না খুলতাম, দেখা যাচ্ছে যে আমরা সিলিন্ডার পিস্টনটা চেঞ্জ করে দিয়ে বেরিয়ে যেতাম, হয়তো স্টার্ট হতো, সবই হতো, কিন্তু ভবিষ্যতে চলতে চলতে একটা মারাত্মক ক্ষতি হয়ে যেত। ক্ষতিটা কীরকম? এখানে প্রবলেম আমরা আর একটা প্রবলেম দেখতে পাচ্ছি, খুবই মারাত্মক প্রবলেম। আর এই জায়গাটায় একটা থাকবে 1 নম্বর। হ্যাঁ, এই যে মিল আছে এখানটায়। তা যাই হোক, এখানে একটা দারুণ একটা মারাত্মক প্রবলেম রয়েছে, যে জিনিসটা আমি বলি, যদি আমরা এই সাইড কভারটা না খুলতাম, দেখা যাচ্ছে যে আমরা সিলিন্ডার পিস্টনটা চেঞ্জ করে দিয়ে বেরিয়ে যেতাম, হয়তো স্টার্ট হতো, সবই হতো, কিন্তু ভবিষ্যতে চলতে চলতে একটা মারাত্মক ক্ষতি হয়ে যেত। ক্ষতিটা কীরকম? এই বডিটা হয়তো ফেটে যেত। তা কীভাবে ফাটতো আমি বলি, দেখেন এই যে চাবিটা দেখছেন, এই দেখেন ফলস হয়ে গেছে। ওই একই চাবির উপরে ভিতরের যে পেনিয়ামটা রয়েছে, এইটা কিন্তু ফিটিং হয়ে থাকে। তো উপরের পেনিয়াম আর নিচের পেনিয়াম, এই দুটোকে একই মেজারমেন্টে ধরে রাখে এই চাবিটা। এই চাবিটা কিন্তু অলরেডি ফলস হয়ে গেছে, পেনিয়ামও ফলস হয়ে গেছে, পেনিয়ামটাও ফলস হয়ে গেছে।
তা এই দেখেন, তা ইনকেস দেখা যাচ্ছে এই চাবিটা কোনো রকম কেটে যদি একবার যদি ঘুরে যেত, ঘুরে গেলে কি হতো, এই ব্যালেন্সার ঘুরে যেত, গিয়ে কানেক্টিংয়ের সঙ্গে ব্যালেন্সারে প্রচণ্ড একটা ধাক্কা মারতো। মানে এর জায়গাটা এতটাই শর্ট যে অন্য অন্য ইঞ্জিনের কিন্তু সেই শর্ট জায়গা না, ওদের কিন্তু আরও বেশি জায়গা থাকে, কেউ কারোর সঙ্গে টাচ হবে না অন্য ইঞ্জিনের, যেরকম সাইফিং, ডংফিং বা খাজানা, এদের কিন্তু টাচ হবে না। কিন্তু এটার বডিটা খুবই ছোট, শর্ট, এতে করে কি হয়, সামান্য একটুখানি যদি রং টাইমিং হয়ে যায় তা একজন আর একজনের সঙ্গে ধাক্কা লাগবে। আর এর এতটাই মানে এই ইঞ্জিনটা এতটাই স্পিডে চলে, ধরেন 2200 RPM থাকে এর, তা যত কমই হোক মোটামুটি 2000 RPM থাকে। তা 2000 RPM-এ যদি এই ইঞ্জিনটা চলে, জাস্ট একটুখানি টাচ হবে, টাচ হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে বের করে দেবে বাইরে। তা যাই হোক, এই একটা দারুণ একটা প্রবলেম ছিল, যেটা আমরা যদি না খুলতাম তাহলে কিন্তু একটা মারাত্মক প্রবলেমের হাত থেকে আমরা রেহাই পেতাম না। তা এই ব্যালেন্সার আমাদের বের করে নিতে হবে, নিয়ে তারপরে অন্য অন্য কী সমস্যা আছে না আছে সেগুলো আমরা দেখব। তা চলুন ব্যালেন্সার আমরা বের করি। তার আগে একটা জিনিস দেখাই, দেখেন এর জায়গাটা এতটাই শর্ট থাকে, এতটাই শর্ট থাকে। দেখেন এই ক্র্যাঙ্কটা ঘোরাবো, দেখেন একদম গায়ে দিয়ে গায়ে গায়ে লেগে যাওয়ার মতো অবস্থা, এই দেখেন একদম টাচ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। এই জায়গা তো একরকম, আর দ্বিতীয়ত এই জায়গাটাই হচ্ছে মারাত্মক সমস্যা গিয়ে দাঁড়াবে। এই জায়গাটায় মারাত্মক সমস্যা গিয়ে দাঁড়াবে, মানে এই ব্যালেন্সার যখন ঘুরে যাবে, এই ব্যালেন্সারটা ঘুরে যাবে, এই যেহেতু টাইমিং রং হয়ে যাবে, এ কী করবে, এই জায়গাটায় এই যে পিঠটা এসে, এই পিঠটা এসে কোন জায়গাটায় ধাক্কা খাবে, দেখেন এই যে ওয়েটটা রয়েছে, এই ওয়েটের সঙ্গে ধাক্কাটা খাবে। এই ওয়েটের সঙ্গে ধাক্কা খেলে পারে জাস্ট একটুখানি টাচ হবে, আর এই ব্যালেন্সারটা ভেঙে সামনের দিকে বের করে দেবে, আর না হলে উপরের দিকে, না হলে এই ওয়েটের যে বোল্ট থাকে, এই বোল্টটা কেটে গিয়ে বডির যে কোনো জায়গা দিয়ে বেরিয়ে যাবে। তাই এটা একটা দারুণ একটা প্রবলেম ছিল, এটা মারাত্মক প্রবলেম। তো আমরা সেই জিনিসটাকে সলভ করব ভবিষ্যতে, যাতে এই রকম সমস্যা না আসে সেই দিকে আমরা ব্যবস্থা নিয়ে আমরা কাজটা করব, তাহলে কিন্তু এই ইঞ্জিনটা খুব সুন্দর চলতে থাকবে। তাই একটা মিস্ত্রি বা মেকানিকের মূল কাজটাই থাকে এই জায়গাটাই, যে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেই জিনিসটাকে ফলো রেখেই কিন্তু আমাদের কাজটা করতে হয়। এইটাই হচ্ছে মূল বিষয়, যে একটা মিস্ত্রি যে কিভাবে কাজ করবে না করবে, এটা কিন্তু তার অভিজ্ঞতার উপরেই কিন্তু নির্ভর করবে, যে কি হতে পারে, মানে এটা কি আদৌ কি সমস্যা আসতে পারে কি না, এই অভিজ্ঞতাটুকু নিয়ে কাজটা করতে হবে। তা চলুন আমরা ব্যালেন্সারটাকে বের করে নিই। তো আমরা এই ক্যাম গিয়ারটাকে বের করে নিই। এটা ক্যাম গিয়ারটা ঠিক এইভাবে থাকে, এই যে এর দেখেন কোনো রকম বিয়ারিংয়ের সিস্টেম নেই, জাস্ট বডির সঙ্গেই কিন্তু মানে ঘুরতে থাকে ঘষা লেগে। এবার এই ব্যালেন্সারটাকে বের করব আমরা। তো ব্যালেন্সারটা বের করতে গেলে দেখেন আমরা একটু এইখানটাই দিই, দেখেন ঘোরালে বোঝা যাবে। এই যে ব্যালেন্সারটা ওই যে ঘুরছে, আমাদের এইখানটায় চোট মারতে হবে। এইখানটায় আমার মনে হচ্ছে আঠা দেওয়া আছে, এইখানটায় আমরা একটা রড বা কিছু দিয়ে মারলে পারেই ওটা কিন্তু বেরিয়ে চলে আসবে। তো এখানটায় চোট মারতে হবে। এদিকে 62 বিয়ারিং থাকে, এদিকে 62 বিয়ারিং থাকে অবশ্য। তো এটাকে আমরা বের করে নিই। এইভাবে মারতে হবে। বলছি ওটা কাজ আছে, তো এটা বের করি আগে।
বেরিয়ে আসছে অবশ্য, আর একটু আসলে ওটা বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, বেরিয়ে এসছে। এবার আমরা ব্যালেন্সারটাকে বের করে নেব। ব্যালেন্সারটাকে বের করতে গেলে একটু উপরে তুলতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ফিক্সড আছে, কোনো সমস্যা নেই। এবার আমরা খেয়াল করব বিয়ারিংটা সামান্য প্লে হচ্ছে। আর সবচেয়ে মারাত্মক হচ্ছে এই 62 বিয়ারিংটা। এই বিয়ারিংটা কিন্তু খুব নষ্ট হয়ে যায় আর তাড়াতাড়ি নষ্ট হয়। আর নষ্ট হলে পারেই তখন এ ডিসব্যালেন্স হয়ে যায়। একটা বিয়ারিং নষ্ট হয়ে যাওয়া মানে এ কিন্তু টাচ হয়ে যাবে ওয়েটের সঙ্গে। যখনই এই বলগুলো বেরিয়ে চলে আসবে এই জায়গাটা কিন্তু শর্ট হয়ে যাবে, এটা সামনের দিকে এগিয়ে যাবে আর ওয়েটের সঙ্গে ধাক্কা লাগবে। তো যদি 62 বিয়ারিং আমরা চেঞ্জ নাও করি, কিন্তু এই 62 বিয়ারিংটা অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ এটা যে প্লে করছে এতে করে দুর্ঘটনা আসাটাই স্বাভাবিক। তো যাই হোক, এবার নিচের ব্যালেন্সারটাকে আমরা খুলি। এবার আমরা এই আইডিয়াল লকটাকে খুলে নেব। এখানে লক করা থাকে, এই যে লক, এই লকটাকে খুলে নিতে হবে। নিয়ে তারপরে পেনিয়ামটা বেরোবে বাইরে। এই যে লক, এখানে একটা ওয়াশার থাকবে। এই যে এবার এই পেনিয়াম সহ এই ব্যালেন্সারটা যখন বেরোবে এই পেনিয়ামটাকে সহ মানে সঙ্গে নিয়ে বাইরে বেরোবে। এই লকটাকে না খুললে পারে ব্যালেন্সারটাকে বের করা সম্ভব নয়। তা চলুন ব্যালেন্সারটা এবার বের করি। তো সেম ওই একই প্রসেসে আমরা একটু চোট মারলে পারে এখান থেকে বেরিয়ে আসবে। বিয়ারিংটা একটু টাইট অবশ্য, এইটা নিয়ে সমস্যা, মানে আঠা দিয়ে সেটিং করা আছে যাতে না খুলে যায়। আঠাটা ছেড়েছে, এবার বাইরের দিকে আসবে। তো যেহেতু প্রচণ্ড টাইট, এইখানটায় আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। এই ধরনের কোনো একটা সাপল বা রড হলে পারে ভিতরে দিয়ে একটু প্রেসার দিতে হবে আর সঙ্গে একটু চোট মারতে হবে, তাহলে বেরিয়ে চলে আসবে। ধরো এবার চোট মারলে পারেই বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, বেরোনো শুরু করেছে। হ্যাঁ, দাঁড়াও দেখি, ছাড়ো ছাড়ো, ধরো, হালকা ধরে রাখো। ছাড়াও, বেরিয়ে গেছে না? এখনো আছে অবশ্য, আর একটু দিতে হবে। নেমে চলে গেল। তাই এই প্রসেসেই কিন্তু আমাদের খুলতে হবে, না হলে পারে অসুবিধা আছে। অ্যাকচুয়ালি এটা বেশি টাইট থাকে না অবশ্য, একদম কোম্পানি থেকে যখন ফিটিং করা থাকে তখন কিন্তু একদম হালকার উপরে জাস্ট হালকা টুকটুক করে মারলেই পারে বেরিয়ে চলে আসবে, এরকম সিস্টেম করা থাকে। তা এটা হচ্ছে আইডিয়াল গিয়ার, এটা আইডিয়াল গিয়ার। এর সঙ্গে কিন্তু সব কটা পেনিয়ামের কানেকশান থাকে। বেশিরভাগ খারাপ হয় কিন্তু এই পেনিয়ামের এই যে মুখগুলো যতটা মোটা দেখা যাচ্ছে এর থেকে পাতলা হয়ে যায়। অ্যাকচুয়ালি এই পেনিয়ামটা খুব সুন্দর রয়েছে, অসুবিধা নেই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি ইনকেস দেখা যাচ্ছে কোনো পেনিয়াম পাল্টান তাহলে কমপ্লিট সেট পাল্টা দেওয়াটাই বেটার হবে। নাহলে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে এই একটা চেঞ্জ করছেন কিন্তু অন্য পেনিয়ামগুলো পুরনোই থেকে যাচ্ছে। মানে এটা ধরেন ক্লিয়ার আছে, এটা যদি চেঞ্জ করে দেন তাহলে এটা মোটা হয়ে গেল। এর সঙ্গে যতক্ষণ না পর্যন্ত এর সমান আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা সাউন্ড আসতেই থাকবে।
ক্যার 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 করে একটা সাউন্ড হবে, প্রচণ্ড সাউন্ড হবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি ইনকেস একটা বা দুটো পেনিয়াম চেঞ্জ করেন তাহলে কিছুদিন চললে পারে, কিন্তু ওই জিনিসটা আস্তে আস্তে মেকআপে চলে আসে। তা দেখেন ভিতর কিন্তু এই যে পেনিয়ামটা এটা কিন্তু ফলস হয়ে গেছে। তো এটাকে আমাদের টাইট না করলে পারে সমস্যা গিয়ে দাঁড়াবে। তো এই ব্যালেন্সারটা আমরা খুলে এই পেনিয়ামটা যাতে টাইট করা যায়, টাইট হয়, সেই ব্যবস্থাটাকে আমাদের নিতে হবে। তো চলুন এবার বাকি থাকলো শুধু ওয়েটটাকে খোলা। তো ওয়েটটাকে খুলে ফেলি। তো আমরা ওয়েটটাকে খুলবো। এখন বৃষ্টি হচ্ছে অবশ্য টুকটুক করে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি এটা আমাদের কমপ্লিট করতে হবে। এবার ওয়েটের নাট এটা খুলতে হবে। এটা 10 নম্বর বা 6 মিলিমিটার নাট থাকে অবশ্য। একটা জিনিস দেখুন, এইখানটায় ওয়েটটা নষ্ট হয়ে গেছে বলে এর আগে যে মিস্ত্রি কাজ করেছে তিনিও যথেষ্ট অভিজ্ঞ মিস্ত্রি। তার কারণ আমরা যে কাজটা করি তো ওই একই কোয়ালিটির মিস্ত্রি, মানে কি আমাদের ওই গ্রুপেরই বলে নেওয়া চলে। তো আমাদের এইখানটায় ওয়েটটা যখন খারাপ হয়ে যায় তা সেই সময় কিন্তু আমরা এই জিনিসটা করি। হয় ওয়েটটাকে একটু ছাতিটা একটু পিছিয়ে নিয়ে পিনটাকে বড় করে নিই। একটা জিনিস খেয়াল করেন যে দেখা যাচ্ছে যে এই পিনটা হয়ে গেছে, তাহলে এটা কি করা যায়, এটা কিন্তু খোলা যায়। এই যে প্লেটটা, এই প্লেটটাকে খোলা যায়। খুলে এর নিচেই একটা ওয়াশার দিয়ে এই পিনটাকে হাই করে নিই। আর না হলে পারে এই ওয়েটের নিচেই কোনো ওয়াশার দিয়ে টাইট দিয়ে দিই, মানে ওয়েটটা জাস্ট একটু হাই হয়ে গেল। যদি এটা ক্ষয়েও যায় একটু, এই যে যতটা ডাউন হয়ে গেছে এই ডাউনটাকে মেকআপ করে নেবে। তো এই ওয়েটটাকে ফিটিং করতে গেলে একটা দারুণভাবে একটু খেয়াল রাখতে হয় যে কীরকম দেখা যাচ্ছে যে এই রিপিটগুলো যদি ঠিকঠাক যদি সঠিক না রিপিট করা যায় তাহলে কিন্তু মারাত্মক একটা ক্ষতি হয়ে যায়। তা এই জিনিসটা খুব ভালোভাবে রিপিট করতে হয়। দেখেন আমি এই কারণে বললাম, এই দেখেন ওয়াশার দিয়ে এই দেখেন হাই করে দিয়েছে। এই 6 মিলিমিটার ওয়াশার দুটো দিয়ে হাই করে দিয়েছিল ওয়েটটাকে। মানে ওয়েটটা অ্যাকচুয়ালি বাতিল হয়ে গেছে অনেক আগেই, জাস্ট মিস্ত্রি একটু বুদ্ধি খাটিয়ে আর কি আর একবার চালিয়ে নিয়েছে, এই হচ্ছে বিষয়। তা এটা খুবই নষ্ট হয়ে গেছে বা ডাউন হয়ে গেছে। এই দেখেন কতটা ডাউন হয়ে গেছে। এটা রাউন্ড থাকে, হ্যাঁ এটা রাউন্ড থাকে, এটা ক্ষয়ে অনেকটা ডাউন হয়ে গেছে। তা চলুন আমাদের এদিকে তো খোলা কমপ্লিট হয়ে গেল। তো এবার শুধু সিলিন্ডারটা বাইরে বের করতে বাকি আছে। তো আমাদের মেন প্রবলেম তো আমরা অলরেডি বুঝতে পারলাম যে সিলিন্ডার পিস্টন খারাপ হয়ে গেছে। আর 2 নম্বর একটা মারাত্মক ক্ষতির হাত থেকে আমরা বাঁচলাম, মানে কি পেনিয়ামটা যেহেতু ফলস হয়ে গেছে ওর ভিতরে, ওটা আমাদের ঠিক করতে হবে। আর সিলিন্ডার পিস্টন তো চেঞ্জ করেই দেবো। তাছাড়াও অন্য কোনো দিকে আর সমস্যা সেইভাবে দেখছি না। মোটামুটি সিলিন্ডার পিস্টনটা চেঞ্জ করলে পারেই কাজ হয়ে যাবে। আর একটা কাজ আছে যেটা হচ্ছে নজেল এলিমেন্ট, এটা নিয়ে একটা সমস্যা আছে। তা ওটা আমরা খুলবো, খুলে দেখবো যে ওর কী পরিস্থিতি আছে, তারপরে সেইভাবে চিন্তা ভাবনা নেব যে কিভাবে কি করা যায় ইঞ্জিনটাকে। এই স্ক্রুটার একটা দারুণ একটা গুরুত্ব আছে, তাই এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না। তা সেই গোপন টিপসটা আজকের আপনাদের দিলাম। তো এটা অবশ্যই খেয়াল করবেন ভবিষ্যতে। তো চলুন এবার আমরা এই এলিমেন্টটাকে খুলে বাইরে বের করে নিই। এলিমেন্টটাকে খুলতে হবে, খুলে বাইরে বের করব। বের করে এই গভর্নরটাকে দেখব যে কী পরিস্থিতি। মানে অ্যাকচুয়ালি এই ইঞ্জিনটা চলতে চলতে আপ ডাউন করেছে, মানে কখনো স্পিড হয়েছে, কখনো স্পিড কম হয়েছে, এরকম একটা পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। মানে চলতে চলতে যখন চাষ করবে তা সেই পরিস্থিতিতে কখনো জোর হবে, কখনো আসতে হবে, এরকম সিচুয়েশান গিয়ে দাঁড়াবে। তো এইখানটায় এই প্রবলেমটা কিন্তু গভর্নরের থেকেই আসে। তো আপনারা যারা কমেন্ট করেন তাহলে তাদেরকে আমি বলি যে এই প্রবলেমগুলো গভর্নর সাইড থেকেই আসবে। আর
দ্বিতীয়ত এখানে ম্যাক্সিমামই 99% লোক কিন্তু এইখানটায় নজেল সার্ভিসিং সেন্টার থেকেই রিপেয়ার করে আসে, মানে ফিটিংটা করে আসে। তো ওখানে প্রেশারটা মেশিনে দিয়ে দেয়। তো সেই পরিস্থিতিতে নজেলের প্রবলেমটা আসাটা অতটা অস্বাভাবিক, মানে স্বাভাবিক না। তো যাই হোক, আমরা এলিমেন্টটাকে খুলে দেখব যে পরিস্থিতি কি। আমরা যেটা ভেবেছিলাম যে ডেলিভারি ভ্যালভ খারাপ, সেই জিনিসটা আগে ফলো করব। আর দ্বিতীয়ত গভর্নরটাকে আমরা খুলব। গভর্নরটাকে খুলতে গেলে আমাদের এখানে 6 মিলিমিটার যে বোল্ট আছে এটাকে খুলে নিতে হবে। নিয়ে আর একটা জিনিস আছে, সেটাকে আমরা দেখব যে আপ ডাউনটা, ইঞ্জিনের যে আপ ডাউন করে, কখনো স্পিড বাড়ে কখনো কমে, সেই জিনিসটা আমরা এখান থেকে সলভ করার চেষ্টা করব। তো এবার আমাদের করতে হবে কি, এইখানটায় দেখুন এই যে একটা স্ক্রু দেখা যাচ্ছে, এই স্ক্রুটা গভর্নর লিভারটাকে লক করে রেখে দেয়, এই যে। তো এই স্ক্রুটা দারুণ কাজ আছে, মানে যদি এ নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম গিয়ে দাঁড় করায়। তো আমরা আগে স্ক্রুটা খুলে আগে লিভারটাকে বের করি, তারপরে দেখব অন্য কিভাবে কি করা যায়। খুবই টাইট দিয়া, হ্যাঁ খুলে। এই দেখেন, এটা লক করার ব্যবস্থা থাকে। এই যে ক্ষয়ে গেছে না, এই ক্ষয়ে যাওয়াটাই একটা দারুণ একটা প্রবলেম। তো এই জিনিসটা ক্ষয়ে গেলে কিন্তু এটা খুবই খারাপ অবস্থা গিয়ে দাঁড় করায়। এই যে লিভারটা দেখা যাচ্ছে, এই লিভারটা মুছলে পারে তবেই বুঝতে পারবেন। এটা এই যে গ্রুপটা দেখা যাচ্ছে লিভারের, এই গ্রুপের মধ্যেই এই জায়গাটা ঢুকে যায়। তো এই স্ক্রুটা যখন ক্ষয়ে যায় তখন কিন্তু এ কন্ট্রোল করতে পারে, মানে কখনো টাইট করে কখনো লুজ করে, এরকম একটা সিচুয়েশান গিয়ে দাঁড়ায়। তো এই স্ক্রুটা যদি আবার ঘুরিয়ে একটু অন্য সাইডে দেওয়া যায় তাহলে কিন্তু আপ ডাউনটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই স্ক্রুটার একটা দারুণ একটা গুরুত্ব আছে, তাই এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না। তা সেই গোপন টিপসটা আজকের আপনাদের দিলাম। তো এটা অবশ্যই খেয়াল করবেন ভবিষ্যতে। তা আর একটা জিনিস আছে, দেখুন আপ ডাউনের ক্ষেত্রে এই জিনিসটা দারুণভাবে এটা কাজে লাগে। মানে এই যে লিভারের জায়গাটা, এই লিভারের জায়গাটা যদি গজে যায়, যদি গজে যায় তাহলে কিন্তু এই সমস্যা খুব মারাত্মকভাবে আসে। এই যে যতটা নড়ছে এতে তেল কিন্তু কন্ট্রোল করতে পারবে না। তা এইখানটায় আমাদের করতে হবে কি, এইখানটায় সকেট করা যায়। এটা খুবই অভিজ্ঞ যে সমস্ত লেদ আছে সেই লেদেই কিন্তু এই কাজটা হয়। না হলে উল্টোপাল্টা জায়গায় গেলে পারে তখন কি হয়, এই টাইমিং কভারটা একটু গভর্নর যদি ইনকেস তাল হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক সমস্যা গিয়ে দাঁড়ায়। আর এই ইঞ্জিনের রোগ কিন্তু কোনোদিনও আর বন্ধ করা যাবে না। মানে এটা একটা মারাত্মক জায়গা, এই যে গজে, এই গজাটাকে মেকআপ করতে হবে। তো এই লিভারটাকে আমাদের সকেট করতে হবে, বডিতে সকেট করলে পারে এটা এই সমস্যাটা দূর হয়ে যাবে। আর ভবিষ্যতে এর কোনো দিনও আপ ডাউন করবে না, একদম গ্যারান্টি। যদি আমি যে কাজগুলো বললাম এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে এই ইঞ্জিন আপনার কথা চলবে, ইঞ্জিনের কথা আপনাকে শুনতে হবে না। আপনি যেটা বলবেন ইঞ্জিন সেইভাবে চলতে বাধ্য একদম। তো চলুন এবার আমরা হেডটাকে খুলি।
খুলে আমরা ফুয়েল পাম্পটাকে দেখব যে কী পরিস্থিতি আছে না আছে। হেডের অবস্থা তো খুবই খারাপ, এই যে ডাউন হয়ে গেছে, ভ্যালভগুলো খুবই ডাউন হয়ে গেছে। তো আমাদের এইগুলো খুলতে হবে। তো ভ্যালভগুলো খুলতে গেলে আমাদের এই দেখেন, আগে আমরা যে এই ক্যাপটা চেঞ্জ করে দিয়েছিলাম, দেখেন এ তো পরিষ্কার দেখা যাচ্ছে, একেবারে নতুনের মতো হয়ে গেছে। মানে কি বেশি চলিনি তো, যার জন্যে সমস্যা। এই ক্যাপটা, এই চাবিগুলো লাগাতে আমরা কি প্রসেস ব্যবহার করেছিলাম সেটা তো আপনি অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো অ্যাকচুয়ালি সিস্টেম ওটা না, সিস্টেম এইভাবে করার, যেহেতু আমরা ফিটিং অবস্থায় কাজটা করেছিলাম, তো ওই কারণে আমাদের ওই প্রসেসটাকে ব্যবহার করতে হয়েছিল। এই দেখেন গাইড খুবই নড়ছে, মানে ঢিলা হয়ে গেছে, এই দেখেন। তো এতে করে খুব সমস্যা আসবে। তো এবার এটা আমরা খুলে ফেলি, একটা খুলেছে। এই গাইডটা দেখবো আমরা। ওরে বাবা, এ তো আরও বেশি। তো হেডের কাজ আমাদের করতেই হবে, হেডের কাজ করতে হবে, প্লাস পাম্প নজেলটা আমাদের চেক করতে হবে। এই দেখেন কতটা ডাউন হয়ে গেছে, প্রচুর ডাউন হয়ে গেছে। আর সকেটটাও ডাউন হয়ে গেছে, এটা অবশ্য অতটা ডাউন হয়নি, কিন্তু সকেটটা ডাউন হয়ে গেছে। হেডের যে সকেট আছে ওই সকেট চেঞ্জ করতে হবে। এটা অবশ্য লেদের কাজ, যেখানে হেড রিপেয়ার করে সেখানে নিয়ে যেতে হবে। এই সিটটাকে তুলতে হবে, এটাও তুলতে হবে, নতুন সিট বসাবে। আর এদিকের গাইড নতুন চেঞ্জ করে দেবে, এই গাইডটা নতুন চেঞ্জ করে দেবে। তো চলুন আমরা এবার ফুয়েল পাম্পটাকে খুলি।
তো বন্ধু, আজকের আপনাদের সামনে এই ভিএসটি ইঞ্জিনের সিলিন্ডার বডির থেকে খুলে আলাদা করব। তা কোন প্রসেসটা আমরা ব্যবহার করব সেইটা খুব ভালো করে একটু ফলো করুন, ভবিষ্যতে আপনার খুব সুবিধা হবে। আর সুন্দর একটা সিস্টেমে এই সিলিন্ডারটা বডির থেকে আলাদা করব। তার সঙ্গে থাকুন, ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। তো চলুন আমরা এই সিলিন্ডারটাকে বের করব। ওর ভিতরে যে লাইনার আছে লাইনারটাকে বের করে নেব আমরা। তো লাইনারটাকে বের করতে গেলে আমাদের এই পুলারের ব্যবস্থা করতে হবে, নাহলে পারে পিটানোর কোনো দরকার নেই, এমনিতে বেরিয়ে চলে আসবে। তো এই পুলারটাকে আমরা ভিতরে ফিটিং করব, করে ওদিক দিয়ে টান দিয়ে বের করে নেব। চলুন এটাকে ফিটিং করি। এটা এইভাবে ভিতর দিক দিয়ে ঠিক এইভাবে ফিটিংটা হবে, আর লাইনারে এখানটাই লাগবে, আর ওদিকে টান দিয়ে বের করে নেব। হ্যাঁ, এটাকে আমরা ফিটিং করি। এটা সিলিন্ডার এপাশ দিয়ে ঢুকিয়ে দিতে হবে। দিয়ে এটা এইভাবে দিয়ে দিতে হবে, ব্যাস আস্তে করে চলে যাবে। এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে। ঠিক এইভাবে রাখতে হবে, একদম মিডিলে রাখতে হবে, নাহলে সমস্যা আছে। হ্যাঁ, এবার টেনে বের করে নিতে পারবে। তো এবার আমরা এই পুলারটা ঠিক এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে হ্যাঁ এইভাবে এটা দেখি, এইবার দেখি হ্যাঁ এইটা মিডিল আসছে, ঠিক এইভাবে দিতে হবে। ধরে রাখো, ধরে রাখো। ব্যাস, ছেড়ে দাও, ছেড়ে দাও, সরো। এবার এইভাবে টাইট দিলে পারে বেরিয়ে আসবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বেরিয়ে আসছে। চচ্চর করে বেরিয়ে আসছে। এটা হাতুড়ি দিয়ে পিটানোর কোনো রকম দরকার নেই, ওই এমনিতেই ওর নিজের মতো চলে আসবে। বেরিয়ে গেছে, আর আসবে না, পুলারে অবশ্য আসবে না। এবার
ধারে আসবে না, এরকম স্ক্রুড্রাইভার দিয়ে একটু ফেলালেই এটা এবার কুলারটাকে খুলে নিতে হবে, নিয়ে আমরা লাইনারটাকে বের করে নেব। বেরিয়ে আসলো। এবার আমরা নতুন সিলিন্ডার ফিটিং করতে পারবো, তার আগে এইগুলো পরিষ্কার করে নিতে হবে। তো যেহেতু ইঞ্জিনের মোবিল দিচ্ছে না, এইখানটায় ওই ইঞ্জিন চালানো সম্ভব নয়, তো আমাদের বাধ্য হয়ে এই ক্র্যাঙ্ক খুলে আগে এর মোবিল লাইন সঠিকভাবে চালু করে নিয়ে তারপরে আমাদের ফিটিং করতে হবে। তো এই অবস্থায় ফিটিং করলে গাড়ি তো লোড তো নেবেই না, উল্টো কালো ধোঁয়া মারবে, প্রচণ্ড তেল খাবে বেশি, আর প্রচণ্ড হিট হবে। আর অতিরিক্ত হিট হওয়ার ফলে ওই ক্র্যাঙ্কটা সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে। সমস্যা মানে বুঝতেই পারছেন, খুব তাড়াতাড়ি এর খবর হয়ে যাবে। তো এটা আমরা খুলে নিয়ে আমাদের হাউজিংটাকে বের করলেই কিন্তু আমাদের সমস্যাটা মিটবে। হাউজিংটাকে বের করে নিয়ে অয়েল সিল, যেহেতু অয়েল সিলের সাইড দিয়ে মোবিলটা বেরিয়ে আসছে, তো যাতে মোবিলটা সাইডে না পড়ে যায়, ক্র্যাঙ্কে ছিদ্র দিয়ে যাতে উপরে ওঠে সেই ব্যবস্থাটা করতে হবে। তো আমরা খুললে পারে বুঝতে পারবো যে কি পরিস্থিতি হয়ে আছে না আছে। চলুন আগে ফ্লাইহুইলটাকে খোলার চেষ্টা করি, দেখি কিভাবে খোলা যায়। এটা খুলি আর নাটটাকে খুলতে হবে আমাদের। তো বন্ধু, এই ভিডিওটা দারুণ গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর দারুণ টিপস পাওয়া যাবে। আর বিষয়টা হচ্ছে, এর আগের পার্ট যদি না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিও শেষে লিংক দিয়ে দিচ্ছি, ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক কিছু জানতে পারবেন। চলুন তাহলে এই পুলার সিস্টেম করে এই ফ্লাইহুইলটাকে আমরা খুলে নিই। এখন পুলার সিস্টেম করতে গেলে এর আলাদা পুলারের ব্যবস্থা সেটা করব না। এই যে নাট আছে, এই নাটটাকে আমরা এখানে আগে ফিটিং করে নেব। ব্যাস, এই থাকলো। এই যে পেনিয়ামটা দেখছেন, এটা ক্র্যাঙ্কের পেনিয়াম। তা এই পেনিয়ামটা দিয়েই আমরা খুলব। কীরকম দেখেন, এই যে পুলিটা দেখা যাচ্ছে, এই পুলির ভিতরে এই পেনিয়ামটা এইখানটায় দিয়ে দিতে হবে, এখানটায় দিয়ে দিতে হবে। আর এটা লাগবে ঠিক এই জায়গাটায়, এইভাবে। মানে এই তিনটে নাট দিয়ে আমরা যখন টাইট দেবো পুলিটা, তখন এই চাকাটাকে বাইরের দিকে বের করবে, আর এখানে হালকা চোট মারলে পারে সেটা বেরিয়ে চলে আসবে পুলিটা। তা যাই হোক, এই সিস্টেম করে আমরা এইখানটায় বের করি। চলুন, আরও বের করতে হবে, তার মানে নাটটা আরও বের করতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, মোটামুটি। এবার এই পুলির যে নাটগুলো আছে, এই নাটগুলো এখানে ফিটিং করে দিতে হবে। এবার এই তিনটে নাট আমরা টাইট দেব, আর ফ্লাইহুইলটাকে বাইরের দিকে টানবে। যখনই বাইরের দিকে টানবে
তখন আমরা একটা ছোট করে চোট মারলে পারেই ওটা বেরিয়ে চলে যাবে। তবে 3টে নাটই সমানভাবে টাইট দিতে হবে, না হলে পারে বেরোবে না। এই 3টে নাট সমানভাবে টাইট দিতে হবে। এবার দেখুন ওই যে পেনিয়ামটা একটা সাইড হয়ে রয়েছে, এটা ঠিক পজিশন করে বসিয়ে নিতে হবে, নিয়ে এবার টাইট দিতে হবে। ওই স্ক্রুড্রাইভারটা দাও। এই পেনিয়ামটাকে সঠিকভাবে যদি না বসানো যায় তাহলে কিন্তু বেরোবে না। এটা সেইভাবে বসিয়ে নিলে পারেই বেরিয়ে আসবে একবারই। একদম সমানভাবে বসাতে হবে। হ্যাঁ, এবার সমান হয়েছে। এইবার এই পজিশনে আমাদের টাইট দিয়ে দিতে হবে। 3টে নাট সমানভাবে টাইট দিতে হবে, নাহলে বেরোবে না। ঠিক এইভাবে টাইট দিতে হবে। কাত হয়ে গেছে, টেরা হয়ে আছে। এই দিকটা বেশি হয়ে গেছে, এটা লুজ দিতে হবে, টাইট দিতে হবে। এবার দেখুন এই সাইডের থেকে বোঝা যাবে এই যে ফাঁকাটা, এই যে গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপটা চারিদিকে সমানভাবে রাখতে হবে। রেখে সমানভাবে টাইট দিলে পারে তবেই বেরোবে। তো যাই হোক, আমরা এবার টাইট দিয়ে এবার বের করার চেষ্টা করি, দেখি কিভাবে বের করা যায়। এইভাবে টাইট দিতে হবে। টাইট দিতে হবে আর এইভাবে একটা ছোট করে মারতে হবে। এই যে খুলে গেছে, দেখেন খুলে গেছে, কোনো সমস্যা নেই, পুলি লুজ হয়ে গেছে। এই দেখেন, তা এই পুলি, এই ফ্লাইহুইল খোলার এটাই হচ্ছে সিস্টেম। আর একটা আছে বড় কুলার লাগাতে হবে, অনেক ঝামেলা। বড় কুলার বাদিয়ে ভিতরে শ্যাফটের উপরে প্রেসার দিতে হবে, সেই একই সিস্টেম হলো। অত বড় কুলারের আমাদের দরকার নেই, জাস্ট একটু বুদ্ধি খাটাতে হবে, তাতেই আমাদের কাজ হয়ে যাবে। তো এরকম ছোটোখাটো বুদ্ধি একটু খাটালেই এই এত বড় একটা কাজ খুব সহজেই করা যায়। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে খুব সহজেই তাহলে পৌঁছে যাবে। দেখুন, যদি আমরা এই বুদ্ধি যদি না কাজে লাগাতাম তাহলে কিন্তু আমরা এই ফ্লাইহুইলটাকে খুলতে গেলে পিটিয়ে খুলতে হতো। আর পিটিয়ে খুলতে গেলে নানান রকমের সমস্যা, বোঝেন তো, যে হয়তো ভেঙে চুরেও যেতে পারে। তো এইভাবে তো জোর করে পিটিয়ে খোলা যায় না, এটা সম্ভব না। পথের দরকার নেই,
একটু সহজে খুলে গেল, খুব আরামসে খুলে গেল। তো চলুন তাহলে ফ্লাইহুইলটাকে আমরা খুলে নিচে নামিয়ে নিই। ব্যাস, তো এইখানটায় অয়েল সিলের প্রবলেম আছে আমাদের এই ইঞ্জিনে, যার জন্যে এই সমস্যা গিয়ে দাঁড়িয়েছে। তো আমাদের এই হাউজিংটাকে খুলতে হবে। হাউজিংটাকে খুললে পারে তবেই কিনা আমরা এই অয়েল সিলের জায়গাটা আমরা দেখতে পাবো বা কাজ করতে পারবো। চলুন সবার আগে চাবিটা এমনি খুলে গেছে, এই যে খুলে গেছে। তো হাউজিংটাকে খুলতে হবে আমাদের, এই নাটগুলো সবই খুলে নিতে হবে, নাহলে বাইরে বেরোবে না। চলুন এই নাটগুলো খুলে ফেলি। এগুলো সবই 8mm নাট। তো এইখানটায় থাকবে মোবিল পাম্প, এইখানটায় ভিএসটি বা মিৎসুবিশি যে কোনো ইঞ্জিন বলেন, এইখানে থাকে মোবিল রোটার। এই যে মোবিল রোটার, আর এটা প্লেট, এখানে ওয়ারিং থাকবে একটা। তো আমাদের এবার এটাকে বের করে নিতে হবে, দেখি বেরোয় নাকি। হ্যাঁ, বেরোয়। এটা সাইফিং বা ডংফিং ওদের কিন্তু ওই একই সিস্টেম, কিন্তু ওদের আলাদা পাম্প পাওয়া যায়, আর আলাদা পাম্প না, এটা বডির সঙ্গে ফিটিং হয়ে থাকে হাউজিংয়ের সঙ্গে। তো সিস্টেম একই, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা হাউজিংটাকে বের করি, দেখি কীভাবে বের করা যায়। যদি এইভাবে বেরোই তো ভালো, আর যদি না হয় তাহলে ক্র্যাঙ্কটাকেও আমাদের বের করে নিতে হবে। একটা সমস্যা, যদি এইভাবে বেরোয় ক্র্যাঙ্ক হাউজিংয়ের সঙ্গে, যদি বেয়ারিং লুজ থাকে তাহলে বেরোবে, আর না হলে পারে আমাদের ক্র্যাঙ্ক সহ সেট বের করে নিয়ে তারপরে বের করতে হবে। তো চলুন দেখি, মেরে একটু ছোট দিয়ে দেখি ও বেরোয় নাকি। মনে হচ্ছে টাইট আছে, তবুও দেখা যাক কি গিয়ে দাঁড়ায়। বেরিয়ে গেছে। এই দেখেন অয়েল সিলটা খুলে গেছে ওর মধ্যে। এই যে অয়েল সিলটা, এখানে যে অয়েল সিল রয়েছে, সেই অয়েল সিলটা এখানে ফিটিং হয়ে রয়েছে, তাহলে মোবিলের প্রেশারটা আসবে কি করে? এই যে এখানটায় যে একটা গ্রুপ আছে, এই গ্রুপের এইখানটায় এই অয়েল সিলটা থাকে, আর একটা প্রেশার প্লেট থাকে, সেই প্লেটটা কিন্তু এইখানটায় দেখতে পাচ্ছি না। তো প্রেশার প্লেটটা অবশ্যই দরকার, না হলে পারে ওই অয়েল সিল এখানে গার্ড করে রাখতে পারেন। ওটা দাও, এই জায়গায় একটা প্লেট থাকবে অয়েল সিলটাকে গার্ড করার জন্য, এটা অয়েল সিল গার্ড প্লেট বলে, সেই প্লেটটাই নেই। তাহলে অয়েল সিলটা খুলে তো বেরিয়ে যাবেই। এবার অয়েল সিলটা আমরা বের করি, দেখি। এই যে অয়েল সিলটা, এই যে এটা খুলে গেছে, যার জন্যে মোবিলে প্রেশারটা দিতে পারিনি। এই যে আঠা দিয়ে লাগিয়ে রেখেছিল, এই যে আঠা দিয়ে লাগিয়ে রেখেছিল, তা যেহেতু এই যে এইখানটায় মোবিল লাইন, এই মোবিল লাইন দুই পাশে দুটো অয়েল সিল থাকবে, মিডিলে অয়েলের ছিদ্রটা থাকবে। তো সেই ছিদ্রটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছিল, যার জন্যেই এই সমস্যা। এটা ক্লিয়ার হয়ে গেছে বলেই কিন্তু এই সমস্যাটা গিয়ে দাঁড়িয়েছে। এই যে অয়েল সিলটা, এই ছিদ্রটা দেখা যাচ্ছে ক্র্যাঙ্কের,
এই ছিদ্র দুই সাইডে দুটো, এই যে স্পট রয়েছে একটা আর এই পাশে একটা স্পট রয়েছে। এই দিকটাই অয়েল সিল একটা লাগানো থাকবে, এইদিকে একটা লাগানো থাকবে, আর এইখানটায় থাকবে একটা, মানে বাইরে যাতে না বেরিয়ে আসে। তো সেই অয়েল সিলটাই এদিকে খুলে বাইরে বেরিয়েছিল, যার জন্যে প্রেশারই নিচ্ছিল না ক্র্যাঙ্কে, ওই জন্যে মবিল আসছিল না। তাই এটা হয়ে আছে অনেক দিন, দীর্ঘদিন হয়ে রয়েছে, যার জন্যে সিআর বুশটা লাল হয়ে গিয়েছিল। সিআর বুশটা লাল হয়েছে এই কারণে, তাই ইঞ্জিনটার সমস্যাও গিয়ে দাঁড় করিয়েছে কিন্তু এই কারণে। দেখুন এই যে সিআর বুশটা নষ্ট হয়েছে ওই একই কারণে, এর জন্যই কিন্তু সিআর বুশটা নষ্ট হয়ে গেছে বা ক্র্যাঙ্কে স্পট পড়ে গেছে। তো আমাদের এই গার্ড প্লেটটা অবশ্যই দরকার, না হলে পরে এই অয়েল সিলটাকে ধরে রাখার কোনো রকম পরিস্থিতি নেই। তো চলুন তাহলে আমরা ক্র্যাঙ্কটাকে বাইরে বের করে নিই। ক্র্যাঙ্কটাকে বাইরে বের করতে গেলে এইখানটায় একটা 8 mm নাট আছে আর একটা প্লেট আছে, দেখি এটা ধরো এরকম করে। তো এই নাটটা খুলে নিতে হবে আমাদের, খুলে নিয়ে তারপরে ক্র্যাঙ্ক টান দিলে ওটা বেরিয়ে চলে যাবে। এটা বডির সঙ্গে এই প্লেটটা কোনো রকম সাপোর্ট দিয়ে রাখে, যাতে ক্র্যাঙ্কটা ওই হাউজিংটা খোলার সময় যাতে ক্র্যাঙ্কটা না বেরিয়ে যায়, এই জন্যে করা। অনেক সময় দেখা যায় যে এই প্লেটটা ভেঙে যায়। এটা একটা প্লেট, এরকম সিস্টেম বিয়ারিংটাকে সাপোর্ট দিয়ে ধরে রাখে। তো এবার ক্র্যাঙ্কটা বাইরে বের করে নাও, টান দাও আস্তে করে, বাইরে বের করো, এর উপর রাখ। এই হচ্ছে ক্র্যাঙ্ক। এই ক্র্যাঙ্কটা নতুন ফিটিং করা মানে এর আগে ক্র্যাঙ্ক ভেঙে গিয়েছিল। মানে এই সমস্যাটা দীর্ঘদিনের সমস্যাও হতে পারে, বা যে মেকানিক ফিটিং করেছিল সে হয়তো দেখা গেল যে অয়েল সিল ফিটিং করার পরে ওই গার্ড প্লেটটা ফিটিং করতে ভুলে গেছে, এমনও হতে পারে। তো যাই হোক, মোটামুটি আমরা যে প্রবলেমটা পেয়েছি এই প্রবলেমটা আমরা সলভ করব। তো এটা না হলেই নয়, এটা না হলে পারে এটা চলতে চলতে খুলে যাবে, খুলে গেলে একটা বিশাল একটা বিপদ চলে আসবে। এর আগে আমি যে কথাটা বলতে আমি মুখে আনতেও আমার ভয় লাগছিল যে ক্র্যাঙ্কটা অনেক সময় কেটে যায়। তা সেই জিনিসটাই আমি তো জানতাম না। যাই হোক, পরে এই জিনিসটা এ দাদা বলছে যে ক্র্যাঙ্ক কেটে গিয়েছিল আগে একবার। তো এই গার্ড প্লেটটা আমাদের অবশ্যই দরকার, না হলে নয়। এই গার্ড প্লেটটা, এই যে এইখানটায় অয়েল সিল ফিটিং হবে, ফিটিং করার পরে এই ধরনের একটা প্লেট এইখানটায় এইভাবে লাগানো থাকে, সে প্লেটটা অবশ্য আনতে গেছে, ততক্ষণে আমরা অন্য কাজ করব। তো এই ইঞ্জিনটা এবার মোটামুটি দারুণভাবে চলতে শুরু করবে, কোনো সমস্যা আসবে না।